হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2026 বোর্ড প্রিপারেশনের বাংলার দ্বিতীয় ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লেটার রাইটিং। তোমাদের সকলের মনের মধ্যে একটা বিশেষ প্রশ্ন বারবার উঁকি মারে যে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ফর্মাল না ইনফর্মাল, কোন লেটারটা চুজ করলে তোমরা বেশি মার্কস পেতে পারো বা সব থেকে বেশি মার্কস পেতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই দেব এবং সেই সঙ্গে আরও একবার তোমাদের জানিয়ে দেব যে দুরকম লেটার রাইটিংয়ের সঠিক ফরম্যাট কি এবং সম্পূর্ণ ফুল মার্কস লেটার রাইটিংয়ে তুলতে গেলে ঠিক কী কী টিপস বা ট্রিক্স তোমাদের ফলো করতে হবে সেই বিষয়টা। তাহলে সমস্ত বিষয়টা ভালোভাবে জানতে হলে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটায় থাকতে হবে আমার সঙ্গে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবে না। আর এই ধরনের আরও অনেক ভিডিও সঠিক সময় পাবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই মুহূর্তে আমাদের এই চ্যানেলকে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের মূল বিষয়, লেটার রাইটিং। তোমাদের যে কোয়েশ্চেন পেপার, যে পরীক্ষার বোর্ড পেপারের যে প্রশ্নপত্র হবে বা হতে চলেছে, সেখানে তোমরা অপশনাল দুটো লেটার রাইটিং সবসময় পাও, এবছরও পাচ্ছ আশা করা যায়, যদি না কাউন্সিল থেকে নতুন কোনো চেঞ্জেস আসে। তা যাই হোক, সেই যে লেটার রাইটিং তোমরা পাবে তার মধ্যে একটা ফর্মাল আর একটা ইনফর্মাল লেটার। আর এই লেটার রাইটিংয়ে তোমাদের জন্য থাকছে 7 মার্কস। এই যে ফর্মাল এবং ইনফর্মাল লেটার রাইটিং তোমরা পাচ্ছ, সেখানে তোমাদের নির্দিষ্ট সংখ্যক শব্দের মধ্যে দুটো লেটারই কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে 120 ওয়ার্ডস, সেটা ফর্মাল লেটার হোক অথবা ইনফর্মাল লেটার হোক। কাজে ফর্মাল লেটারের ক্ষেত্রে কম লিখবো, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বেশি লিখবো, এমন ধারণা কিন্তু একেবারেই ভুল। দুটো ক্ষেত্রেই কিন্তু নির্দিষ্ট করে তোমাদের শব্দ বলে দেওয়া হচ্ছে বা ওয়ার্ড লিমিট দিয়ে দেওয়া হচ্ছে, ওয়ার্ডস লিমিট দিয়ে দেওয়া হচ্ছে। তা যাই হোক, এই বিষয়টা তো গেল। এবার কথা হচ্ছে, এক্সাম হলে গিয়ে তোমরা কিন্তু কাউন্ট করতে পারবে না, কারণ অত সময় তোমাদের নেই যে ঠিক কটা ওয়ার্ডে আমি আমার লেটারটা সম্পূর্ণ করেছি। তখন তোমরা কি করবে, সেই ক্ষেত্রে তোমরা আগে থেকেই জেনে নাও, তোমাদের যদি হ্যান্ড রাইটিং খুব ছোট ছোট হয় সেক্ষেত্রে এক্সাম পেপারের ফুল পেপারটা কমপ্লিট করবে একটা লেটারের মধ্যে দিয়ে, বা একটা লেটার লিখতে তোমরা ফুল পেজটা নেবে। আর যদি তোমাদের হ্যান্ড রাইটিং মাঝারি বা একটু বড় সাইজের হয় তাহলে সেক্ষেত্রে একের বেশি একটু 1 পাতা, পরবর্তী 3 লাইন অথবা 1.5 পাতা পর্যন্ত তোমরা কিন্তু লেটারটা কমপ্লিট করতে পারো। এবার যেটা বলবো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে দুটো অপশনাল লেটারের মধ্যে তোমরা কোন লেটারটা চুজ করবে। এই চুজিং কিন্তু এক্সাম হলের সমস্ত থেকে একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয়। এখন কথা হচ্ছে, চুজিংয়ের বিষয়টা ফর্মাল না ইনফর্মাল একেবারেই নয়। তোমাদের চুজিংটা নির্ভর করবে কমন না আনকমন, সেটার উপর ডিপেন্ড করে। তোমরা আগে ভালোভাবে দুটো প্রশ্নই পড়বে, একটুখানি পড়ে কিন্তু ডিসিশন নেবে না, দুটো প্রশ্নই সম্পূর্ণ পড়বে। পড়ার পর তোমরা যদি দেখো কোনো একটা কমন আর একটা আনকমন, তাহলে ডেফিনেটলি যেটা কমন পাচ্ছ সেই লেটারটাই লিখবে, সেটা ফর্মাল হোক অথবা ইনফর্মাল হোক, সেটাই কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি দেখো দুটো লেটারই আনকমন, সেক্ষেত্রে তোমরা ফর্মাল লেটারটা চুজ করতে পারো, কারণ যে ইনফর্মাল লেটারটা তোমরা পাচ্ছ সেটা যদি তোমরা লিখতে শুরু করো, যারা একটু কল্পনা করতে বেশি ভালোবাসো তাদের কিন্তু লেটারটা বড় হয়ে যাবে। আর যারা একটু দুটো ক্ষেত্রেই সমানভাবে লিখতে পারো, সমান ভাবনা রাখতে পারো, তাদের বলবো তোমরা নিজেদের ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দাও ওই এক্সাম হলে বসে। আর যেটা আর যদি তোমরা কোনো একটা দুটো লেটারই কমন পাও, সেক্ষেত্রে আমি বলবো তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো, কোথাও কোনো সমস্যা নেই, যদি না তোমরা সঠিক ফরম্যাট এবং সঠিক বডিটা রাখো, লেটারের যে বডিটা সেটা রাখো। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফরম্যাট রাইটিং। ফরম্যাটটা ঠিক কীভাবে তোমরা লিখবে সেটা আরও একবার আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আজকের ভিডিওতেও আমি আরও একবার সেই ব্যাপারটা তোমাদের মনে করিয়ে দিতে চাই, যাতে করে এক্সাম হলে তোমরা কোনো রকম ভুল না করো। প্রথমেই বলি, লেটারটা ফর্মাল হোক অথবা ইনফর্মাল, যে কোনো ধরনের লেটারই হোক না কেন, তোমাদের যে ফরম্যাটের ওপর প্রথম পার্ট, একেবারে পেজের ওপরে ডান দিকে যে অংশটা, সেটা কিন্তু সম্পূর্ণ এক থাকে।
কোথাও কোনো পরিবর্তন হয় না, দুটো লেটারের ক্ষেত্রেই সম্পূর্ণ এক। সেটা কিরকম লিখবে, ধরা যাক তুমি তোমার নিজের নাম ধরো রেবা, তুমি ওপরে ডান দিকে কি লিখবে, রেবা কর্মকার, 2 নম্বর ভূপেন বোস অ্যাভিনিউ, হাতিবাগান, কলকাতা 7,04,000, নিচে তারিখটা কিভাবে দিচ্ছি সেটাও দেখে নাও। এভাবে না দিয়ে তুমি একদম মাসের নামটাও লিখে দিতে পারো, কিন্তু এই যে বলছি প্রথমে নাম, তারপরের লাইনে বাড়ির নম্বর, রাস্তার নাম, তারপরে স্থান বা এরিয়ার নাম, তারপরে কলকাতা বা অন্য যে জেলাই হোক না কেন সেই জায়গার নাম, এবং সাথে পিনকোড দিতে কিন্তু ভুলবে না, এবং তারপরের লাইনে লিখবে তারিখ। এবার তারিখের ঠিক পরে যে লাইনটা, সেই লাইনটা দিয়ে তুমি লেখাটা শুরু করছো, কিন্তু আরও একটা ফরম্যাটের জায়গা বাকি আছে, সেটা ওই পেজের একেবারে বাঁদিকে তুমি চলে আসবে। সেখানে তুমি ধরো ফরম্যাল লেটারটা এডিটোরিয়াল, সেখানে তুমি মাননীয় লিখে একটা কমা দিলে, এবার সম্পাদক লিখলে পরের লাইনে লিখে আবার একটা কমা দিলে, অথবা মাননীয় সম্পাদক বলে উপরে লিখতে পারো এক লাইনে, দুটোই কিন্তু তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার তোমরা পরের লাইনে যে পত্রিকার মানে পত্রিকাকে তুমি চিঠিটা লিখছো, সেখানে সেই পত্রিকার নাম, আমি এখানে আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000 লিখেছি। এটা সম্পূর্ণ লিখলে, আর যদি এডিটোরিয়াল লেটার না হয় তাহলে যে বিষয়ের উপর লিখছো ঠিক সেইভাবে একইভাবে অ্যাড্রেসটাকে কিন্তু পুট করতে হবে। আর মাননীয়র পরে কিন্তু মহাশয় শব্দটা এখানে লিখবে না। এর পরের লাইনে যেখানে তুমি পিনকোডটা লিখছো ঠিক তার তলায় লেখো বিষয় বলে কোলন দাও, দিয়ে বিষয়টা লেখো। আমি এখানে একটা বিষয়কে লিখেছি, সেটা কিনা অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যা, ছোট্ট করে বিষয়টা লিখেছি। বিষয় কিন্তু সবসময় যতটা পারবে ছোট করে এক লাইনের মধ্যে তুমি লিখবে, এবং ফর্মাল লেটারে তোমাকে বিষয়টা লিখতে হয়, কিন্তু ইনফর্মাল লেটারে বিষয়টা লিখতে হয় না। ইনফর্মাল লেটারে আমি পরে আসছি। এর পরের লাইনে তুমি লাইনটা ছেড়ে দিচ্ছ, দিয়ে তারপরের লাইনে এক্সট্রিম বাদিকে তুমি লিখছো মহাশয়, ওই যে মাননীয় শুরু করেছিলে, এবার তুমি লিখছো মহাশয় বলে একটা কমা দেবে, দিয়ে তারপরের লাইন থেকে তুমি লেখার চিঠিটার বডিটা শুরু করছো, 3টে প্যারাগ্রাফ সেখানে রাখছো 1 2 3 করে, এবং শেষে একেবারে ডান দিকে এসে তুমি লিখছো ধন্যবাদান্তে অথবা ধন্যবাদ সহ এরকম কোনো শব্দ, তাতে করে তোমার লেটারটা একটু বেশ সাহিত্যিক হয়ে যায়। এরপর নিজের সম্পূর্ণ নাম। খেয়াল রাখবে, যখন তুমি ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটার লিখছো, তখন কিন্তু কখনোই তোমার নামের শর্ট ফর্ম অথবা তোমার নামের কোনো বাড়ির নাম, ডাক নাম অথবা তোমার ইনকমপ্লিট নাম পদবী ছাড়া সেটা কিন্তু কখনো লিখবে না, সম্পূর্ণ নামটাই কিন্তু লিখবে, এটাই নিয়ম। আর তারপরে একেবারে বাঁদিকে লেখার শেষে ওই যে তুমি নিজের নামটা লিখেছো, তারপরের লাইনে বাঁদিকে একটা বক্স করবে, বক্সের উপরে ডান দিকে আর একটা ছোট্ট রেক্ট্যাঙ্গুলার বক্স করবে, সেখানে লিখবে ডাক টিকিট। আর ওই যে বক্সটা করলে সেখানে ঠিক তুমি লেটারটা শুরুর আগে মাননীয় সম্পাদক থেকে শুরু করে পিনকোড পর্যন্ত যে পার্টটুকু লিখেছিলে, সেটা সব লেটারের ক্ষেত্রে, অফিসিয়াল লেটারের ক্ষেত্রে ওই পার্টটুকু পুরো আরও একবার লিখে দাও। ধরো আমি ওই পার্টটার নাম দিয়েছি এখানে এ, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এ, অতএব এ পার্টটা ফুল তোমাকে এখানে কমপ্লিট করতে হচ্ছে। এবার আমি চলে যাব ইনফর্মাল লেটারের ক্ষেত্রে। ইনফর্মাল লেটারের ক্ষেত্রেও তুমি কিন্তু সঠিক ফরম্যাটটা সঠিকভাবে লিখবে। এবার ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি ওই যে বললাম ফর্মাল এবং ইনফর্মাল দুটোর ক্ষেত্রে শুরুর যে বিষয়টা সেটা কিন্তু এক, এখানেও তুমি একইভাবে অ্যাড্রেসটা তুলে দিলে। এর পরের লাইনে এক্সট্রিম বাদিকে যদি বড়দের লেখো, সেখানে শ্রীচরণেশু, শ্রদ্ধেয়, শ্রীচরণ কমলেশু এরকমভাবে লিখতে পারো। ছোটদের যদি লেখো, সেখানে কল্যাণীয়, কল্যাণিয়াস অথবা স্নেহের, এ ধরনের বিভিন্ন কিছু লিখতে পারো, দিয়ে কমা দেবে। দিয়ে পরের লাইনে লিখছো, বড়দের হলে বড়দের যে ছোট মামা, বড় মামা অথবা দাদু ভাই, এরকম বিভিন্ন কিছু। ছোটদের হলে যাকে তুমি লিখছো তার নাম দিয়ে শুরু করো বলে একটা কমা দাও, পরের লাইন থেকে বডিটা শুরু করো। আবার একইভাবে 3টে প্যারাগ্রাফ করবে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, এই যে 3টে প্যারাগ্রাফ করছো, সেই প্রথম প্যারাগ্রাফের মূল বিষয়টাকে জাস্ট টাচ করে ছোট্ট করে একটা প্যারাগ্রাফ লিখে দাও। কি বিষয় নিয়ে তুমি লিখতে চলেছো, তোমার চিঠি লেখার উদ্দেশ্যটা আজকে কি, শুধু সেটুকু। আর পরের যে মিডল প্যারাগ্রাফ, যেটা নাম্বার 2 যেটা আমি লিখেছি, সেই মিডল প্যারাগ্রাফে সম্পূর্ণ বিষয়টাকে তুমি ডেসক্রাইব করবে। আর থার্ড প্যারাগ্রাফে কি করবে না, তুমি একটা ইতি টানছো, মানে তোমার চিঠির কনক্লুশনটা লিখছো, এবং সেই সঙ্গে বিষয়টাকে আরও একবার ছোট্ট করে টাচ করে যাবে। করার পর একেবারে শেষ করছো তুমি চিঠিটা। যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে তোমার স্নেহের, অথবা ছোটদের ক্ষেত্রে হলে
তোর দাদা, তোর দিদি, এভাবে তুমি শেষ করতে পারো, বা তোমার দিদি, তোমার দাদা, এরকমভাবে শেষ করতে পারো। এবার তোমার ডাক নাম ইউজ করতে পারো বা ভালো নাম ইউজ করতে পারো, অ্যাজ ইউ উইজ, মানে অ্যাজ ইউ উইশ, এটা তোমার ব্যাপার, এটা তোমার নিজস্ব একটা ব্যাপার, কোনো সমস্যা নেই। এরপরে তুমি বাঁদিকে চলে এসো, বাঁদিকে তুমি আবার একটা বক্স তৈরি করো, বক্স তৈরি করে ঠিক একইভাবে ডাক টিকিটটা লেখো। অনেকের প্রশ্ন আসে যে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার দুটো ক্ষেত্রেই কি ডাক টিকিট লিখতে হবে? ফর্মাল লেটারে বোধহয় ডাক টিকিটটা লিখতে হয় না, কিন্তু অবশ্যই ফর্মাল লেটারে ডাক টিকিটটা লিখতে হয়, এই চিঠিটার জন্য লিখতে হয়। তবে হ্যাঁ, এই ডাক টিকিটটা কিন্তু আমরা যখন পোস্ট বাই পোস্ট চিঠিটা লিখছি তখন করি, কিন্তু যদি আমি একটা ইমেলে একটা লেটার লিখছি বা সরাসরি চিঠিটা তার কাছে পৌঁছে দিচ্ছি, সেখানে ডাক টিকিট লেখার কিছু নেই। কারণ কি বলতো, ডাক টিকিটের একটা স্ট্যাম্প সেখানে পোস্টাল যদি হয় সেটা দিতে হয়। এবার সেই ডাক টিকিটটা তুমি নাও দিতে পারো, দিতেও পারো। যদি তুমি মানে তোমার লেখাটা যখন এক্সামে লিখছো তুমি ডাক টিকিটটা মাস্ট দেবে, কিন্তু যদি তুমি মানে কাউকে ডাইরেক্ট চিঠিটা দিচ্ছ, জমা দিচ্ছ, অথবা তুমি ইমেল করছো বা কিছু করছো, সেখানে কিন্তু ডাক টিকিটের কোনো ভূমিকা নেই, সেখানে জাস্ট অ্যাড্রেসটা তুমি লিখছো। তা যাই হোক, ডাক টিকিট কিন্তু তুমি লিখছো এক্সামে। এবার তুমি ওখানে তোমার নিজের যাকে তুমি চিঠিটা লিখছো তার সম্পূর্ণ নাম, পরের লাইনে তার যে অ্যাড্রেস সেটা, এবং সর্বশেষে পিনকোডটা। এবার বলি, রাস্তার নাম লিখলেও জায়গার নামটাও কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক কোন জায়গা, এবং পিনকোড, সেটা শহর হতে পারে, জেলা হতে পারে, যেভাবে তুমি লিখবে সেভাবে। জেলাটাও মাস্ট দিতে হয়, কিন্তু অনেক সময় এমনভাবে থাকে অ্যাড্রেসটা যেখানে আলাদা করে জেলা দেওয়ার প্রয়োজন হয় না। যাই হোক, এই হলো টোটাল ফরম্যাট। এই ফরম্যাটটা যদি তুমি পার্সোনাল লেটার বা মানে ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার দুটোর ক্ষেত্রেই সমানভাবে লিখে আসতে পারো, ঠিকঠাক লিখে আসতে পারো, তাহলে কিন্তু তুমি দু ক্ষেত্রেই পেয়ে যাচ্ছ 4 মার্কস। সেখানে ফর্মালের জন্য বেশি বা ইনফর্মালের জন্য কমে যাবে এমন কোনো ব্যাপার নয়। এবার তোমার পড়ে থাকছে 3 মার্কস। এই 3 মার্কসটা তোমার কোথায় থাকছে না, বডিতে। বডিটার ওপর তুমি 3 মার্কসটা পাবে। বডিতে যদি মানে এই যে আমি 4টে পার্ট বললাম ওপরের, সেই নিজের অ্যাড্রেস, যাকে দিচ্ছ তার অ্যাড্রেস, তোমার যে ইতি টানছো যে কথায় সেখানটা, এবং ডাক টিকিটের যে পোর্শনটা তার উপরে 4 মার্কস, আর মিডল পার্টে যে বডিটা তার উপর থাকছে 3 মার্কস। এই 3 মার্কস কিন্তু তো নির্ভর করছে তুমি বিষয়টা ঠিকঠাক লিখতে পারছো কিনা, তুমি গুছিয়ে কম্প্যাক্ট ওয়েতে জিনিসটাকে তুলে ধরতে পারছো কিনা, এবং তোমার সবকটা স্পেলিং সঠিক আছে কিনা। যদি এই সবকটা দিক তুমি সলিড রাখতে পারো, তাহলে সেখানেও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ 3 মার্কস। এখানেও ফর্মাল অথবা ইনফর্মাল ম্যাটার করছে না। যদি তুমি একটা বা দুটো স্পেলিং মিস্টেক করো, তাহলে সেক্ষেত্রে হাফ মার্কস তোমার কাটা যেতে পারে, অর্থাৎ তোমার টোটাল যে 7 মার্কস সেখানে তুমি 6.5 পেয়ে যেতে পারো, যদি ফরম্যাটটাও ঠিক থাকে, বডিটাও ঠিক থাকে। আর অন্যদিকে যদি তুমি স্পেলিংটা একটু বেশি মাত্রায় ভুল করো, যদি সেন্টেন্স মেকিংয়ে গন্ডগোল হয়, সেক্ষেত্রে তোমাকে 1 মার্কস কেটে নেওয়া হবে, সেক্ষেত্রে তুমি হয়তো পেলে 6। কিন্তু যদি তুমি বিষয়টাও গন্ডগোল করে ফেলো লিখতে গিয়ে, তোমার বিষয়টাও ঠিকঠাক সাজানো নেই, গোছানো নেই, একেবারে সুন্দর ওয়েতে তুমি পরিবেশনটা করতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি আরও একটু মার্কস কম পেতে পারো। সেক্ষেত্রে 5টা তো পেতে পারো, অথবা 5.5ও পেতে পারো। মোটের ওপর 5 কিন্তু লেটার রাইটিংয়ে একদম কম্পালসারি, যদি তুমি ফরম্যাটটা সঠিক ওয়েতে লেখো, তাহলে 5 থেকে 5.5 তুমি তুলেই নিচ্ছি। এরপরেও যদি আমি আরেকটু সচেতন হই, তাহলে লেটার রাইটিংয়ে 7 মার্কস ফুল তুলে নিতে কোথাও কোনো সমস্যা থাকছে না। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে শেষ করছি আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।